আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমাদের দেশের এই সংকটময় পরিস্থিতিতে আমাদের গুগল ক্লাসরুমে ক্লাসের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। সো এরই ফলপ্রসূতে আমরা আজকে যে প্রথম যে লেকচারটা ক্লাস লেকচার আমি বলেছিলাম যে আমি কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ একটা ভিডিও লেকচার আপলোড দিব। সো এই জন্য আমি আজকে তোমাদেরকে একটা লেকচার পড়াচ্ছি, সেটা হচ্ছে লেবার কমপ্লায়েন্স। অলরেডি আমি বলে দিয়েছি যে তোমরা যার যার বাসায় স্টাডি করো লেবার কমপ্লায়েন্সের উপর, এই চ্যাপ্টারটা স্টাডি করবে। সো ফাইনালের সিলেবাসের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে লেবার কমপ্লায়েন্স নিয়ে। আচ্ছা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার আমাদের টেক্সটাইল নিয়ে যারা পড়ছে তাদের জন্য, বিকজ মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফ্যাক্টরিজ। টেক্সটাইল ফ্যাক্টরিতে আমরা যেহেতু জব করি, সো অবশ্যই আমাদের কমপ্লায়েন্সের সাথে পরিচিতি থাকতে হবে। এই চ্যাপ্টারটা খুবই ছোট একটা চ্যাপ্টার, বাট এটার মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু জানার আছে। সো কমপ্লায়েন্স আসলে ডে বাই ডে চেঞ্জ হয়, এগুলোর অ্যামেন্ডমেন্ট হয়, যেটা হচ্ছে সংশোধনী হয়। সো স্ট্যান্ডার্ড বা বেসিক একটা কমপ্লায়েন্স আছে, যেটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিগুলোতে আসলে ফলো করা হয়ে থাকে। এখন হচ্ছে গিয়ে ফার্স্টে আমাদের জানতে হবে কমপ্লায়েন্স বলতে আসলে আমরা কী বুঝি, হোয়াট ডু মিন বাই কমপ্লায়েন্স। ওকে, সো আমি এই সংজ্ঞাটা একটু মুখে বলবো, যেহেতু আমি ভিডিও লেকচার দিচ্ছি আমি একটু মুখে বলবো সংজ্ঞাটা, তোমরা এটা একটু খাতায় লিখে নেবে। ওকে, কমপ্লায়েন্সের সংজ্ঞাটা একটু খাতায় লিখে নেবে। সেটা হচ্ছে গিয়ে কমপ্লায়েন্স ইজ এ সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশনস। আমি আবারও বলছি, কমপ্লায়েন্স ইজ এ সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশন that should be abided by a company under some circumstances. আবারও বলছি, compliance is a set of rules and regulations that should be abided by a company under some circumstances. দ্যাট মিন্স কিছু সার্কামস্ট্যান্সেস মানে হচ্ছে কি কিছু কন্ডিশনের উপর বেস করে, এর উপর ভিত্তি করে আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতে হবে। লাইক এর মধ্যে একটা জিনিস হচ্ছে লেবার কমপ্লায়েন্স কিন্তু বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স হয়। যেমন হচ্ছে গিয়ে আমরা সুইং সেকশনে বিভিন্ন কমপ্লায়েন্স ফলো করি, তারপর হচ্ছে গিয়ে কাটিং সেকশনে বিভিন্ন কমপ্লায়েন্স ফলো করি। যে কোনো আমাদের ফ্যাক্টরির যে কোনো আমাদের যে সেকশন, এখানে কিন্তু আমরা কমপ্লায়েন্স ফলো করি। এরই একটা ক্লাসিফিকেশন হচ্ছে লেবার কমপ্লায়েন্স। অ্যাজ আমরা সবাই কিন্তু লেবার, একদম টপ লেভেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে মিডল লেভেল, লোয়ার লেভেল, সবাই হচ্ছে কি আমরা কি ওয়ান কাইন্ড অফ হচ্ছে লেবার। সো মোস্ট অফ দ্য কেসেস আমাদের লেবার ধরায় আসলে হচ্ছে কি ফ্যাক্টরি যারা হচ্ছে লোয়ার লেভেলে যারা কাজ করে, ম্যান পাওয়ার হিসেবে কাজ করে, লাইক হচ্ছে মেশিন ম্যান, সুইং অপারেটর, ওরা। সো বেসিক্যালি লেবার কমপ্লায়েন্সটা করা হয়েছে এই যে দেখো, অ্যাজ পার বাংলাদেশি লেবার ল, বাংলাদেশি ইন্ডাস্ট্রিয়াল ল, বাংলাদেশি লেবার ল অনুযায়ী এই লেবার কমপ্লায়েন্সগুলো করা হয়েছে। সো সবগুলো ফ্যাক্টরিরই এই কমপ্লায়েন্স মেনে চলতে হবে। যদি কমপ্লায়েন্স মেনে না চলে তাহলে আইনত ব্যবস্থা নেওয়ারও ইখতিয়ার রাখে। আরেকটা হচ্ছে গিয়ে তোমাদের, সেটা হচ্ছে গিয়ে কমপ্লায়েন্স হচ্ছে গিয়ে আরও মেনটেন করা হয়, কারণ বিভিন্ন অডিটর টিম আসে, অডিট করতে আসে। দেখবা ফরেন বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ আসে, অথবা দেশীয় স্পেশালি ফরেন কান্ট্রি থেকে আসে, অডিট করতে আসে। তখন দেখবা যে ফ্যাক্টরি একদম পুরো সাজায় গোছায় রাখতেছে। ওকে, তার কারণ হচ্ছে গিয়ে ফ্যাক্টরিতে হচ্ছে গিয়ে পয়েন্ট পায়, যেমন এগুলোর উপর বেস করে কিন্তু প্লাটিনাম, গোল্ড, সিলভার এরকম ক্যাটাগরাইজ করা হয় ফ্যাক্টরিদেরকে। সো এটা হচ্ছে গিয়ে অডিটিংয়ের মাধ্যমে যদি কমপ্লায়েন্স যার যত ভালো তার তত বেশি ফ্যাক্টরি হচ্ছে রিনাউন্ড হবে। আর এটার সুবিধা কি, বায়ার তত বেশি পাবো আমরা। যত ফ্যাক্টরি র্যাঙ্কিংয়ের দিক দিয়ে, কমপ্লায়েন্সের দিক দিয়ে যত বেশি হবে, তত আমরা তত বায়ারকে বেশি অ্যাট্রাক্ট করতে পারবো, কারণ বায়ার সবসময় কমপ্লায়েন্স চায়। ফরেনাররা কিন্তু কমপ্লায়েন্স বেসড একটা কান্ট্রি, বা ওরা হচ্ছে নেচারগতভাবে হচ্ছে কমপ্লায়েন্স চায় সব কিছুতে। সো আনফর্চুনেটলি আমি আজকে যেগুলো পড়াবো সেগুলো দেখবো যে মোস্ট অফ দ্য ফ্যাক্টরিতেই আমাদের হচ্ছে কি এগুলো ফলো করা হয় না। কিছু কিছু ভালো ফ্যাক্টরি আছে, বড় বড় ফ্যাক্টরি, এগুলোতে হচ্ছে কি ফলো করা হয়ে থাকে। সো আমরা শুরু করি। কমপ্লায়েন্সের সংজ্ঞা বললাম। লেবার কমপ্লায়েন্স হচ্ছে কি লেবারদের জন্য যে কমপ্লায়েন্সটা মেনটেন করা হয়। কমপ্লায়েন্সের সংজ্ঞা থেকে আমরা জানি যে সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশনস। আচ্ছা, রুলস অ্যান্ড রেগুলেশনস বলতে আমরা আসলে কী বুঝি এটা একটু আমাদের জানতে হবে। রুলস হচ্ছে গিয়ে তোমার ওই কোম্পানি, পার্টিকুলার কোম্পানি কিছু রুলস নিয়ম বেঁধে দেবে, তাদের নিজস্ব কিছু নিয়ম নীতিমালা করে দেবে, এটা হচ্ছে রুলস। আর রেগুলেশনস হচ্ছে গিয়ে ওই কোম্পানির উপর, ওই কোম্পানির রুলসের উপর কিছু
বিধান বা কিছু হচ্ছে গিয়ে নিয়ম নীতিমালা সরকার পক্ষ থেকে, ওই কোম্পানি যেই সরকারের আন্ডারে বা যে দেশের সরকারের আন্ডারে কাজ করে ওই সরকার থেকে যে নীতিমালা নির্ধারণ করে দেওয়া হয় সেটা হচ্ছে রেগুলেশন। সো একটা কোম্পানির রুলসের উপর কিন্তু রেগুলেশন কাজ করে, যে তুমি যে এই যে রুলসটা ফলো করবা, যে রুলসটা তুমি ইমপ্লিমেন্ট করবা, এটা অবশ্যই তোমার ওই কান্ট্রির গভর্নমেন্টের রেগুলেশনের আন্ডারে থেকে তোমার রুলসগুলো ইমপ্লিমেন্টেশন করতে হবে। ওকে, আচ্ছা, সো আমরা এখন লেবার কমপ্লায়েন্সের প্রথম টপিকে যাই। কমপ্লায়েন্স মেনটেন করতে হলে লেবারের ক্ষেত্রে আমাদের কিছু এখানে পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টের আন্ডারে আবার কিছু কিছু সাব পয়েন্ট আছে, আমরা এগুলো একটু দেখে নিব। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে আমরা দেখি, সেটা হচ্ছে এই যে হেলথ অ্যান্ড হাইজিন। হেলথ অ্যান্ড হাইজিন আমাদের কি কি আছে, কোন কোন পয়েন্ট আছে আমরা একটু আগে দেখে নিই। প্রথমটা হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিন, দেন সেফটি, নাম্বার 3 হচ্ছে ওয়েলফেয়ার, নাম্বার 4 হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স, নাম্বার 5 হচ্ছে ওভারটাইম, নাম্বার 6 হচ্ছে লিভ। আর এখানে হচ্ছে সাম কন্টেন্টস অফ লেবার কমপ্লায়েন্স উইথ ILO স্ট্যান্ডার্ড। এখানে কিছু কন্টেন্ট দেওয়া আছে যে কোন কোন জিনিসের উপর ভিত্তি করে কমপ্লায়েন্সটা করতে হবে। কন্টেন্টস মানে হচ্ছে কি সূচিপত্র আর কি। তো এখানে একটা সিলেবাস দেওয়া আছে কাদের উপর বেস করে, ILO স্ট্যান্ডার্ডের উপর। ILO মানে কি, ILO হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ILO হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ওকে, সো এটা এমসিকিউর জন্য মনে রাখবা, সবসময় অনেকে ভাইভাতেও জিজ্ঞেস করে। ILO হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যারা সবসময় লেবারের কমপ্লায়েন্স নিয়ে কাজ করে প্রত্যেকটা দেশেই। এই মানে এটা হচ্ছে সেন্ট্রালি একটা হচ্ছে কি অর্গানাইজেশন যেটা প্রত্যেক দেশের লেবারদের কমপ্লায়েন্স নিয়ে কাজ করে। আচ্ছা, তাহলে আমরা প্রথম পয়েন্টে চলে যাচ্ছি। হেলথ অ্যান্ড হাইজিন, এর মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে ক্লিনলিনেস। প্রত্যেকটা ফ্যাক্টরি কিন্তু অবশ্যই ক্লিন থাকতে হবে। আর আমরা এখনও জানি যে আমাদের যেহেতু একটা মহামারী চলছে এবং একটা ভাইরাস আছে আমাদের, যে কোভিড-19 ভাইরাস, এই ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো কিন্তু এতদিন আমরা সচেতন ছিলাম না। এখন দেখা গেছে যে এই ভাইরাসটা সহজে কিল করা যায় না, বাট এটা যদি ভাইরাস আর ব্যাকটেরিয়া কিন্তু আমাদের মধ্যে অহরহ ঢুকতে থাকে। ওকে, সো বাট হচ্ছে সবগুলো কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া পাওয়ারফুল বা কোনোটা হচ্ছে কম পাওয়ারফুল। সো যেটা হচ্ছে বের হয়েছে করোনা, এটা হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল মানে ভাইরাসের ক্ষেত্রে। এই জন্য হচ্ছে কি এটা মানে সব কিছু অবশ্যই আল্লাহর ইচ্ছায় হয়। সো হচ্ছে কি এগুলো হচ্ছে একটা উসিলা। সো এই ভাইরাসগুলো আমাদের দেহে এমনভাবে রোগ করছে, যেটা হচ্ছে কি আসলে একটা এপিডেমিক একটা কন্ডিশনের সৃষ্টি করেছে আর কি। আচ্ছা, সো এখানে এই জন্য আমাদের আসলে ক্লিন থাকতে হবে, ক্লিনলিনেস। এখানে কী লেখা আছে দেখো, এভরি ফ্যাক্টরি শ্যাল বি কেপ্ট ক্লিন অ্যান্ড ফ্রি ফ্রম এনি এফ্লুভিয়া অ্যারাইজিং ফ্রম এনি ড্রেন ডাস্ট অর আদার নুসেন্স। এফ্লুভিয়া ওয়ান কাইন্ড অফ ভাইরাস, এই ভাইরাসটাকে হচ্ছে কি এফ্লুভিয়া বলা হয়। ওকে, এটা ওয়ান কাইন্ড অফ ভাইরাস। তো কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া যাতে না থাকে, কী থেকে অ্যারাইজ করে এগুলো, অ্যারাইজিং ফ্রম এনি ড্রেন অর আদার নোসেন্স। ড্রেন ডাস্ট তো আমরা জানি কি, আর যেমন হচ্ছে আমাদের বিভিন্ন ড্রেনেজ সিস্টেম থাকে, আমাদের হচ্ছে ডাইন সেকশনে বিভিন্ন ড্রেনেজ সিস্টেম থাকে, বা বিভিন্ন ডাস্ট থাকে আমাদের হচ্ছে ইয়ার্ন সেকশনে, বিভিন্ন সেকশনে ডাস্ট থাকে। অর আদার নোসেন্স। নোসেন্স মানে হচ্ছে গিয়ে এমন আবর্জনাময় একটা পরিস্থিতি, একটা অবস্থা। যেমন আমরা হচ্ছে ডাস্টবিনের সামনে যদি আমরা দাঁড়াই, দেখি বাংলাদেশের ডাস্টবিনের সামনে হচ্ছে অনেক ময়লা নোংরা আবর্জনা পড়ে থাকে। সো ওইখানে একটা ব্যাড স্মেল থাকে, ওখানে মশা মাছি বা বিভিন্ন এগুলো হচ্ছে পোকামাকড় থাকে। সো এইরকম একটা কন্ডিশনকে আসলে বলা হয় নো সেন্স কন্ডিশন। ওকে, সো এরকম যদি থাকে এগুলো আসলে থাকা যাবে না, অবশ্যই ক্লিন থাকতে হবে। এটা হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিনের একটা পার্ট। আর আমরা হেলথ অ্যান্ড হাইজিন যেহেতু পড়ছি, আগে জানি হেলথ মানে স্বাস্থ্য, আমরা জানি হাইজিন হচ্ছে কি পরিচ্ছন্নতা। হাইজিন মানে স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্ন একটা পরিবেশ, হাইজিনিক একটা এনভায়রনমেন্ট। ওকে, আচ্ছা, তাহলে পয়েন্ট নাম্বার 2 দেখি, 1.2, সেটা হচ্ছে ওয়েস্ট অ্যান্ড ইফ্লুয়েন্স। আচ্ছা, ওয়েস্ট তো মানে আমরা জানি, ওয়েস্ট মানে হচ্ছে কি বর্জ্য পদার্থ, যেটা ওয়েস্ট আকারে বের হয়ে যায়। আর ইফ্লুয়েন্স হচ্ছে গিয়ে সেকেন্ড পয়েন্টটা, যেটা ওয়েস্ট ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স হচ্ছে গিয়ে আমরা ইটিপি বলি না, ইটিপি প্ল্যান্ট। ইটিপি হচ্ছে গিয়ে কি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, দ্যাট ইজ ইটিপি। ইফ্লুয়েন্ট হচ্ছে গিয়ে আমাদের যেটা করতে হয়, যে আমাদের ডাইং সেকশনে যখন হচ্ছে আমাদের ওই যে ওয়েস্টেজগুলো বের হয় বিভিন্ন ডাইং সেকশনে কেমিক্যাল আকারে, সো ওইটা হচ্ছে ইফ্লুয়েন্ট। হ্যাঁ,
তো ওই ইফ্লুয়েন্ট যখন আমরা বের হয়ে যায়, তো এই জিনিসটা যাতে আমাদের প্রপার ওয়েতে, প্রপার ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে যাতে ইফ্লুয়েন্টগুলো আমাদের বের হয়, সেই ক্ষেত্রে আমাদের সজাগ থাকতে হবে। সো এখানে কী লেখা আমরা একটু দেখি, ইফেক্টিভ অ্যারেঞ্জমেন্ট শ্যাল বি মেড ইন এভরি ফ্যাক্টরি ফর দ্য ডিসপোজাল অফ ওয়েস্ট অ্যান্ড ইনফ্লুয়েন্স। আমাদের প্রপার একটা ড্রেনেজ সিস্টেম থাকতে হবে যেখানে আমরা আমাদের ওয়েস্ট এবং ইফ্লুয়েন্ট সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারবো, এই জন্য ইটিপি প্ল্যান করা হয়। নাম্বার 3 পয়েন্ট আমরা যেটা দেখি সেটা হচ্ছে ভেন্টিলেশন অ্যান্ড টেম্পারেচার। ওকে, ভেন্টিলেশন অ্যান্ড টেম্পারেচার হচ্ছে কি ইফেক্টিভ অ্যান্ড সুইটেবল ভেন্টিলেশন অ্যান্ড সাচ অ্যারেঞ্জমেন্ট শুড প্রিভেল ইন ইচ এভরি ফ্যাক্টরি টু প্রোটেক্ট দ্য হেলথ অফ দ্য এমপ্লয়িজ। এমপ্লয়ীদের হেলথ, স্বাস্থ্য অবশ্যই আমাদের ভালো রাখতে হবে। ভালো রাখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ভেন্টিলেশন সিস্টেম থাকতে হবে, প্রপার একটা টেম্পারেচার থাকতে হবে, কারণ আমরা জানি যে আমাদের ফ্যাক্টরিগুলোতে হিট অনেক বেশি থাকে। ওকে, স্পেশালি হচ্ছে ফিনিশিং সেকশনে, ডাইং সেকশনে, এগুলোতে। আচ্ছা, সো ভেন্টিলেশন হচ্ছে কি আমরা দেখতাম যে আগেকার আমাদের বাসায় যেগুলো দেখা যেত যে ছোট ছোট ছিদ্রের মতো ওয়ালের উপরে থাকতো ভেন্টিলেশন সিস্টেমগুলো। এখন ভেন্টিলেশন সিস্টেমের বদলে চলে আসছে হচ্ছে এক্সস্টেড ফ্যান। ফ্যাক্টরিতে আমরা দেখবো বড় বড় যে এক্সস্টেড ফ্যানগুলো থাকে এগুলো দেখা যায়। সো ভেন্টিলেশন অ্যান্ড টেম্পারেচার, সো অবশ্যই আমাদের একটা প্রপার টেম্পারেচার মেনটেন করতে হবে ফ্যাক্টরিতে, নাহলে আদারওয়াইজ হচ্ছে হেলথের জন্য এটা অনেক হ্যাজার্ডাস হবে, ক্ষতিকারক হবে। নাম্বার 4 যে পয়েন্টটা সেটা হচ্ছে ওভার ক্রাউডিং। দিস ইজ ওভার ক্রাউডিং। আচ্ছা, ওভার ক্রাউডিং হচ্ছে কি এখন আমাদেরকে কিন্তু বলা হয় যে নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রাখা। এখন আমরা সচেতন হচ্ছি, সো কারো হাঁচি কাশি বা কথার মাধ্যমেও কিন্তু আমাদের ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো কিন্তু বাতাসে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো কিন্তু বাতাসে ঘুরে বেড়ায়। সো এই জন্য যেই রুমে যেই একটা নির্দিষ্ট জায়গায় যতজন মানুষ থাকতে হবে ঠিক ততটুকুই থাকা মানে দরকার, এর বেশি থাকা যাবে না। বাট আনফর্চুনেটলি আমাদের ফ্যাক্টরিগুলোতে দেখা যায় অনেক কনজাস্টেড হয়ে যায়, একই জায়গায় অনেক মানুষ থাকে। এখানে কী লেখা আমরা একটু দেখি, নো ওয়ার্ক রুম ইন এনি ফ্যাক্টরি শ্যাল বি ওভার ক্রাউডেড টু অ্যান এক্সটেন্ট ইনজুরিয়াস টু হেলথ অফ দ্য ওয়ার্কার্স এমপ্লয়েড দেয়ার ইন। ওইখানে যারা এমপ্লয় হিসেবে আছে তাদের যাতে ইনজুরিয়াস না হয় হেলথের জন্য, সেই জন্য আমাদের প্রপার ওয়েতে থাকতে হবে। যেমন আমাদের ক্লাসরুমে ওকে 40 জনের বসার জায়গা, ওইখানে যদি আমরা 60 জন 65 জন বা 70 জন নিয়ে আসে, অনেকে দাঁড়া থাকতে হয় মাঝে মধ্যে, খুবই দুঃখজনক যে মাঝে মধ্যে আমাদের দাঁড়িয়ে থাকতে হয় বা একটা ক্রাউডেড একটা জায়গা হয়, বাট মানুষের নিঃশ্বাসের মাধ্যমে কিন্তু কার্বন ডাইঅক্সাইড এমিট হয়। সো এটা কিন্তু আসলে ক্ষতিকারক। সো যেখানে যতটুকু দরকার ততটুকুই মানুষ থাকতে হবে, ওভার ক্রাউডিং করা যাবে না। এটার একটা হচ্ছে গিয়ে ওভার ক্রাউডিং একটা অসুবিধা হচ্ছে হেলথের দিক দিয়ে অসুবিধা, আরেকটা হচ্ছে ওভার ক্রাউডিং বা বেশি মানুষ থাকলে কাজের থেকে আকাজ বেশি হয়, মানে মানুষ গল্প গসিপিং করতে থাকে। সো ওইরকমভাবে এফিসিয়েন্ট ওয়েতে কাজটা করা যায় না, প্রোডাক্টিভিটি বাড়ানো যায় না। ঠিক আছে, নাম্বার 5 হেলথ অ্যান্ড হাইজিনের লাস্ট পয়েন্ট হচ্ছে আদার্স। সেটা হচ্ছে ইন এভরি ফ্যাক্টরি দেয়ার মাস্ট হ্যাভ প্রপার লাইটিং সিস্টেম, ড্রিঙ্কিং ওয়াটার সিস্টেম থাকতে হবে। স্পিটুন মানে হচ্ছে গিয়ে থুতু ফেলার স্থান। ওকে, পর্যাপ্ত পরিমাণ থুতু ফেলার স্থান থাকতে হবে, কারণ থুতুর মাধ্যমে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো ছড়ায়। সো স্পিটুন থাকতে হবে এবং ল্যাট্রিনস অ্যান্ড ইউরিনালস থাকতে হবে। ল্যাট্রিনস মানে হচ্ছে পয় নিষ্কাশন ব্যবস্থা, আর ইউরিনালস মানে ইউরিন আমরা যেটা জানি। ওকে, সো ল্যাট্রিনস এবং ইউরিনালস থাকতে হবে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমার হেলথ অ্যান্ড হাইজিনের পয়েন্টের মধ্যে 5টা পয়েন্ট আমরা দেখলাম। নাম্বার 2 নাম্বার পয়েন্ট হচ্ছে সেফটি। হেলথ হাইজিনের পর আমরা দেখবো সেফটি। ওকে, আমি একটু চা খাচ্ছি, একটু চা খেতে খেতে তোমাদের পড়াই। সো একটু সবাই পজ নাও, আমি সেফটিটা বলছি তোমাদের সবাই। সেফটির প্রথম পয়েন্টটা হচ্ছে ফায়ার। এটা হচ্ছে কি আমাদের কান্ট্রির জন্য খুবই একটা অ্যালার্মিং একটা টপিক। সেটা হচ্ছে ফায়ার। আমরা অনেক দেখি যে বিভিন্ন ফ্যাক্টরিতে অনেক সময় ভয়াবহ আগুন লাগে, ফ্যাক্টরি মার্কেটগুলি। সো প্রত্যেকটা ফ্যাক্টরি এবং প্রত্যেকটা আমাদের বাসস্থান বলি বা যেখানে অ্যাপার্টমেন্ট বলি, বড় বড় মল বলি, সবখানে ফায়ার সিস্টেম থাকতে হবে। সো অবশ্যই আমাদের যেটা থাকতে হবে, এখানে জাস্ট ওইরকম ডিটেলস লেখা নেই, এখানে লেখা আছে এভরি ফ্যাক্টরি শ্যাল বি প্রোভাইডেড উইথ সাচ মিনস অফ এসকেপ ইন কেস অফ ফায়ার মে বি প্রেসক্রাইব। সো আমি একটু ডিটেলস এখানে বলবো। সেখানে হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে অবশ্যই, যে কার্বন সিএফসি গ্যাস যেটা থাকে, কার্বন ফ্লোরোক্লোরাইড অথবা কার্বন মনোক্সাইড,
ওকে, সো এই জিনিসগুলা অবশ্যই থাকতে হবে। ফায়ার এক্সটিংগুইশার আমরা ফ্যাক্টরিতে দেখি প্রত্যেকটা ফ্লোরেই ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে এবং এটা প্রপার ওয়েতে কীভাবে ইউজ করা যায় এটা প্রত্যেক ওয়ার্কারকে শেখানো হবে। এবং হচ্ছে কি আমাদের হচ্ছে কি ড্রিলিং সিস্টেম করা হয়, ড্রিল করা হয় আর কি, মানে প্র্যাকটিস করানো হয় প্রত্যেক মাসে একবার করে অ্যাটলিস্ট হচ্ছে কি আমাদের কী করতে হবে, প্র্যাকটিস করাতে হবে কীভাবে আগুন লাগলে কীভাবে আমরা এসকেপ করব এবং প্রপার ওয়েতে মানে ফায়ার এক্সিট থাকতে হবে, ইমার্জেন্সি এক্সিট থাকতে হবে, যেটা হচ্ছে কি আমরা যদি আল্লাহ না করে কোনোভাবে আগুন লাগে আমরা যাতে প্রপার ওয়েতে এক্সিট করে চলে যেতে পারি ওই জায়গা থেকে। এবং আমাদেরকে শেখাতে হবে যে আগুন লাগলে কী করণীয়, নিভানোর জন্য কী করণীয়, কীভাবে আমরা সঠিক প্লেসে যাব, এই জিনিসগুলো অবশ্যই সবাইকে শেখাতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে বিদেশি কান্ট্রিগুলো যেটা দেখবা হয়তো তোমরা ইউটিউবে বা ফেসবুকে অনলাইন মিডিয়াতে বিভিন্ন একটা ভিডিও দেখেছো, সেটা হচ্ছে গিয়ে বাড়ির বা যে কোনো ফ্যাক্টরি একদম সাইডে একটা কনভিনিয়েন্ট একটা জায়গায় সেখানে হচ্ছে গিয়ে একটা লম্বা একটা কাপড় ফালানো হয়, ওই কাপড়টার মধ্যে দিয়ে ওইটা হচ্ছে গিয়ে উপরের দিকে চড়া এবং যত নিচের দিকে নামবে পুরো বিল্ডিংয়ের লাস্টের দিকে এটা হচ্ছে সরু আকারে পড়ে। ধরো একটা শক্ত কাপড়, প্যারাশুট কাপড় বা হচ্ছে কি একটু হার্শ টাইপের খসখসে একটা কাপড় দিয়ে বা একটু এটা হচ্ছে বাইরের দিকটা খসলে বা ভিতরের দিকে একটু স্লিপারি থাকে, পলিস্টার টাইপের স্লিপারি একটা ফ্যাব্রিক থাকবে। ওকে, এটা হচ্ছে কি তুমি জাস্ট হচ্ছে গিয়ে আগুন লাগলে তুমি হচ্ছে নেমে যাবা একদম পুরা নলের মতো টানেলের মতো, তোমাকে একদম বিল্ডিংয়ের নিচে নামিয়ে দিবে। ওকে, কয়েক সেকেন্ডের মধ্যে। আচ্ছা, একজন একজন করে এভাবে নামতে পারবে। এটা এই পাইপের মতো যেটা টানেলের মতো এই ফ্যাব্রিকের এই সুরঙ্গের মতো যে পথটা, সেটা হচ্ছে কি একদম লাস্টে যখন বিল্ডিংয়ের নিচে থাকবে সেটা হচ্ছে একদম সরু হয়ে আসবে, যাতে করে তোমাকে আটকিয়ে ধরে রাখতে পারবে, নাহলে তুমি ঠাস করে পড়ে যাবা, পরে আর উল্টা হবে, হ্যাঁ, ব্যথা বা ওটা মারাও যেতে পারে। সো এই জন্য একদম লাস্টের দিকে এই পথটা সরু হয়ে আসে, যাতে করে তুমি আটকিয়ে যাও, পরে তুমি একটু প্রেশার দিয়ে পরে নিচে নেমে যাবা। সো এটা আমাদের দেশে করা খুবই দরকার। এটা একটা ফায়ার এক্সিট, একটা এন্ট্রেন্স হিসেবে, ফায়ার এক্সিট একটা পথ হিসেবে এটা কাজ করে। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে গিয়ে ফেন্সিং অফ মেশিনারি 2.2, যেটা দেখো ফেন্সিং অফ মেশিনারি, এটা হচ্ছে গিয়ে এভরি হ্যাজার্ডাস মেশিনারি, হ্যাজার্ডাস মানে হচ্ছে ক্ষতিকারক বা ক্ষতি করতে পারে, টু বি ফেন্সড প্রপারলি। দ্যাট মিন ফেন্স মানে হচ্ছে বেড়া দেওয়া, মানে এখানে এটাই বোঝাচ্ছে, বেড়া দেওয়া তো না, এটা এখানে যে মিনটা করছে সেটা হচ্ছে গিয়ে নির্দিষ্ট একটা দূরত্বে আমার মেশিন বসাতে হবে এবং মেশিনের চারদিকে নির্দিষ্ট দূরত্বে একটা আমার সীমারেখা দিয়ে দিতে হবে, যাতে করে এর মাঝখানে বা ওই সীমারেখার ভিতরে কেউ না যায়, তাহলে যে কোনো ক্ষতি হতে পারে। আমরা যখন নিটিং সেকশনে যাই তখন অনেকে দেখবা যে নিটিং সেকশনে কিন্তু প্রত্যেকটা নিটিং মেশিন একটা নির্দিষ্ট দূরত্বে রাখে এবং একটা লাল বর্ডার দেওয়া থাকে, লাল দাগ দেওয়া থাকে, টেপের মতো চিকন করে লাল দাগ দেওয়া থাকে। সো প্রত্যেকটা নির্দিষ্ট দূরত্বে কিন্তু এই লাল দাগটা দেওয়া থাকে। কেন? কারণ হচ্ছে কি প্রপার একটা দূরত্ব মেনটেন করা। কারণ হচ্ছে কি ফিডার বলি বা নিটিং মেশিনটা ঘুরতে থাকে, বিভিন্ন আমাদের নিটিং মেশিনের হচ্ছে গিয়ে অনেক রিস্ক থাকতে পারে। ওকে, সো এই কারণে নির্দিষ্ট একটা দূরত্বে অবশ্যই মেশিনগুলো থাকতে হবে। এবং নো ইয়াং পার্সন, কী লেখা এখানে দেখো, নো ইয়াং পার্সন, এই যে নো ইয়াং পার্সন শ্যাল ওয়ার্ক অ্যাট any machine unless he has been fully instructed as to the dangers arising in connection with the machine and the precautions to be observed। মানে কোনো ইয়াং পারসন ততক্ষণ পর্যন্ত মেশিনের কাছে যাবে না বা মেশিন ইউজ করবে না যতক্ষণ পর্যন্ত সে তার ওই মেশিনের ডেঞ্জারগুলো সম্পর্কে না জানে, এবং ওই যে মেশিনে যদি কোনো ডেঞ্জার হয়ে যায় সেই ক্ষেত্রে কী কী প্রিকশন নিতে হবে, কী কী ব্যবস্থা নিতে হবে, ওই জিনিসগুলো প্রপার ওয়েতে শিখে সেই মেশিনটা সে পরিচালনা করতে পারবে। এটা হচ্ছে রুলস। আচ্ছা, নাম্বার 3, আমাদের হচ্ছে গিয়ে প্রায় 18 মিনিটের মতো ভিডিও হয়ে গিয়েছে। সো এই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে মোটামুটি ছোট, আমরা হচ্ছে গিয়ে অর্ধেক আজকে দেখবো, ইনশাল্লাহ নেক্সট লেকচারে আমরা বাকিটা দেখবো। সো ওয়েলফেয়ারের দিক দিয়ে আমরা যদি বলি, ওয়েলফেয়ার বলতে আসলে কী বুঝি আমরা, নাম্বার 3 পয়েন্ট, এটা আজকে আমাদের লাস্ট পয়েন্ট। ওয়েলফেয়ার হচ্ছে গিয়ে আমাদের মানে ওয়েল বিইং অফ এ ম্যান অর হিউম্যান বিইং। ওকে, একটা হিউম্যান বিইং, একটা মানুষের জন্য ভালো যেই কাজগুলো করা হয় সেটা হচ্ছে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস, যেটা আমরা বলি। হ্যাঁ, আচ্ছা, সো ওয়েলফেয়ার মানে কোনো একটা লেবার বা ওয়ার্কারের জন্য আমার কী কী ফ্যাসিলিটিস থাকা দরকার এগুলো আমরা দেখবো। প্রথম পয়েন্টটা 3.1, সেটা হচ্ছে ওয়াশিং ফ্যাসিলিটিস। অবশ্যই ওয়াশিং ফ্যাসিলিটিস থাকতে হবে প্রপার ওয়েতে। এখানে কী লেখে, ইন এভরি ফ্যাক্টরি অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত এবং সুইটেবল কনভিনিয়েন্ট ফ্যাসিলিটিস ফর ওয়াশিং অ্যান্ড বাথিং শ্যাল বি প্রোভাইডেড ফর দ্য এমপ্লয়িজ। আমাদের দেশে কিন্তু ওয়াশিং ফ্যাসিলিটিস মোটামুটি থাকলেও বাথিং গোসল করার ওরকম কোনো ফ্যাসিলিটি নেই। বাট ভালো ভালো আমরা ফরেন কান্ট্রিগুলোতে দেখি বাথিং ফ্যাসিলিটিস থাকে, বিকজ হচ্ছে কি আমাদের হচ্ছে সারাদিন কাজ করার পর ওখানে লেবারদের অবস্থা অনেক খারাপ থাকে, গরম বা ধুলাবালুর মধ্যে কাজ করার পর। সো বাথিং ফ্যাসিলিটিটা থাকা উচিত। তারপর হচ্ছে গিয়ে 3.2 হচ্ছে ফার্স্ট এইড অ্যাপ্লায়েন্স। ফার্স্ট এইড মানে কি, ফার্স্ট এইড বক্স আমরা দেখি না যে বিভিন্ন
কাটাছেঁড়া করলে বা পুড়ে গেলে তুলা, স্যাভলন, কেচি, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ওয়ান টাইম ইউজ ব্যান্ডেজ, ওকে, এই জিনিসগুলো। সো এগুলো থাকতে হবে ফার্স্ট এড বক্সের মধ্যে। ফার্স্ট এড বক্স ওইখানে কী লেখা এখানে দেখি, ফার্স্ট এড বক্সেস অর কাপবোর্ডসও বলা যায়, কাপবোর্ডস ইকুইপড উইথ দ্য প্রেসক্রাইবড কন্টেন্টস। এটা মানে হচ্ছে কি যেই কন্টেন্টসগুলো যেই জিনিসগুলো থাকা দরকার প্রেসক্রাইবড করা, সেই জিনিসগুলো অবশ্যই থাকতে হবে। অ্যান্ড নাম্বার অফ বক্সেস শ্যাল নট বি লেস দেন 1 ফর 150 ওয়ার্কার্স। 150 জন ওয়ার্কারের জন্য অবশ্যই একটা বক্স থাকতে হবে। কিন্তু আমাদের কান্ট্রিগুলোতে, ফ্যাক্টরিগুলো কী অবস্থায় দেখা যায় যে 1000-2000 ওয়ার্কার, এদের মধ্যে এদের জন্য থাকে মাত্র 2টা বা 3টা, বা যেগুলো থাকে ওগুলো হচ্ছে কি অবস্থা খারাপ, ভিতরে মাল মশলা থাকে না তেমন। সো দেখবা যে অডিট টিম আসার আগে কিন্তু এই বক্সগুলো একদম সমৃদ্ধ হয়ে যায়। সো এখানে সিস্টেম যেটা, রুলস অ্যান্ড রেগুলেশন যেটা, সেটা হচ্ছে কি 150 জন ওয়ার্কারের জন্য ওয়েল ইকুইপড ফার্স্ট এড অ্যাপ্লায়েন্স বক্স একটা করে থাকতে হবে। আচ্ছা, নাম্বার 3.3 আমরা দেখি, সেটা হচ্ছে ক্যান্টিন। অবশ্যই আমাদের ক্যান্টিন লাগবে। ক্যান্টিনে আমরা দেখি এখানে কি আছে। ক্যান্টিন হচ্ছে গিয়ে in every specified factory wherein more than 250 workers are ordinarily employed, an adequate canteen shall be provided for the use of the workers. অবশ্যই 250 জনের বেশি যে ফ্যাক্টরিতে কাজ করবে সেখানে অবশ্যই একটা করে আমার ক্যান্টিন থাকতে হবে। তো 250 জনের বেশি যদি কাজ করে তাহলে অবশ্যই ওই 250 জনের জন্য একটা করে আমার ক্যান্টিন থাকতে হবে। আচ্ছা, আবার বাংলাদেশে ওইরকমভাবে ক্যান্টিন সিস্টেম থাকলেও হচ্ছে কি সবার জন্য একটা থাকে, ওকে। আর 250 জনের জন্য আমার পর্যাপ্ত পরিমাণে ক্যান্টিন থাকতে হবে, এবং যদি 500 জন থাকে তাহলে ওই পরিমাণ আমার হচ্ছে প্রোডাক্ট থাকতে হবে ক্যান্টিনে। ওইভাবে আর কি রেশিও আকারে বাড়বে। 250 জনের জন্য অবশ্যই একটা। সিস্টেমটা হচ্ছে এরকম। নাম্বার 3.4 হচ্ছে রেস্টরুম, ওকে। আচ্ছা, রেস্টরুমে আমরা দেখি এখানে কী লেখা, ইন এভরি ফ্যাক্টরি ওয়ার ইন মোর দ্যান 150 ওয়ার্কার্স আর এমপ্লয়েড অ্যান অ্যাডিকুয়েট অ্যান্ড সুইটেবল রেস্টরুম অ্যান্ড লাঞ্চ রুম উইথ প্রভিশন অফ ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে 150 জনের বেশি ওয়ার্কার যদি কোথাও থাকে সেই ক্ষেত্রে আমাদের যেটা থাকতে হবে যে একদম অ্যাডিকুয়েট এবং সুইটেবল রেস্টরুম থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ লাঞ্চ রুম থাকতে হবে। এখানে কিন্তু রেস্টরুম এবং লাঞ্চ রুম আলাদা থাকতে হবে। আমাদের দেশে যেটা হয় যে লাঞ্চ রুম একটা আছে, ওইটার মধ্যে খেয়ে দেখা যায় যে টেবিলের পাশে আশেপাশে অনেকে শুয়ে যায়। আমি দেখছি ফ্যাক্টরির ফ্লোরেই, হ্যাঁ, কাটিং সেকশনের ফ্লোরে অনেকে ঘুমায় যায়, শুয়ে যায়। বাট আমাদের আলাদা রেস্টরুম থাকতে হবে উইথ প্রভিশন অফ ড্রিঙ্কিং ওয়াটার। লাঞ্চরুমে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যসম্মত পানি, ড্রিঙ্কিং ওয়াটার থাকতে হবে। আচ্ছা, লাস্ট অফ অল যেটা হচ্ছে 3.5, সেটা হচ্ছে ওয়েলফেয়ার অফিসার। ওয়েলফেয়ার অফিসার মানে এই যে অ্যাক্টিভিটিসগুলো, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস লেবারদের জন্য, এটার পক্ষে যে কাজ করবে এরকম ওয়েলফেয়ার অফিসার থাকতে হবে। ইন এভরি ফ্যাক্টরি, কী লেখা আমরা দেখি, ইন এভরি ফ্যাক্টরি where in 500 or more workers are employed, the occupier shall employ in the factory such number of welfare officers as may be prescribed. তার মানে 500 or more workers যেখানে থাকবে ওই 500 জনের জন্য একজন করে থাকতে হবে অবশ্যই। মানে ন্যূনতম হচ্ছে গিয়ে 500 জন ওয়ার্কার থাকলে অবশ্যই 500 জনের জন্য ন্যূনতম একজন ওয়েলফেয়ার অফিসার থাকতে হবে, যে ওই 500 জন বা আদার যে ওয়ার্কার্স থাকবে তাদের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসগুলো তদারকি করে যা লাগবে তা এনে দিবে বা টপ লেভেল ম্যানেজমেন্টকে জানাবে। কেউ যদি না থাকে তাহলে আসলে কে দেখবে, ঠিক আছে। সো ওয়েলফেয়ার অফিসার। তো আজকে আমাদের হচ্ছে এতটুকু পর্যন্ত। আমরা হচ্ছে গিয়ে নেক্সট ক্লাস আমি হচ্ছে গিয়ে তোমাদের জানিয়ে দিব যে হচ্ছে কবে আমি ইনশাল্লাহ সিটি নিব ক্লাস টেস্ট। আমি এটার প্রথম চ্যাপ্টারের উপরে ক্লাস টেস্ট থাকবে এবং সিলেবাসটা আমি বলে দিব। সো ক্লাস টেস্ট হচ্ছে গিয়ে আমি প্রত্যেকের এখানে ভিডিও দিয়ে দিয়েছি, একটা মাঝাসা একটা ভিডিও আছে যে কীভাবে তোমরা ক্লাস টেস্ট দিতে পারবা, এবং আমি একটা নির্ধারিত সময় নির্ধারণ করে দিব, 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট, এর মধ্যে তোমাদের ক্লাস টেস্ট দিতে হবে এবং এমসিকিউ টাইপের ক্লাস টেস্ট হবে এবং যা পড়িয়েছি এখান থেকে থাকবে, ওকে। বিশেষ করে হচ্ছে গিয়ে ক্লাস টেস্টের জন্য তোমরা কতজন ওয়ার্কারের জন্য কতটা বক্স লাগবে, কতটা ক্যান্টিন, কতজন ওয়ার্কারের জন্য ক্যান্টিন, ওয়েলফেয়ার অফিসার কতজনের জন্য, এই জিনিসগুলো, এই এমসিকিউ টাইপের জিনিসগুলো তোমরা একটু দেখবা, কমপ্লেন্স, শর্ট কোয়েশ্চেন টাইপের এই জিনিসগুলো দেখবা। সো এই প্রথম চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে আমি আশা রাখি ইনশাল্লাহ একটা ক্লাস টেস্ট নিব। তো এটা হচ্ছে গিয়ে এতটুকু পর্যন্ত ছিল। সো আজকে হচ্ছে এই লেকচারটা এতটুকু এখানে শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ।